অয়ন রায়চৌধুরী নামটা এতটাই ভারভারী কি যেন মনে হবে কোনো নামি দামি ব্যবসায়ী ঘরানার বংশধর। কিন্তু আমরা যে অয়ন চৌধুরীর কথা বলছি তার শরীরের রন্ধ্র রন্ধ্র থেকে প্রতি মুহূর্তে ঝরে পড়ছে অসহায়তা। সে বড়লোক পরিবারের জামাই হলেও বাড়ির চাকর বাকররা পর্যন্ত তার অবস্থা দেখে ঠোঁট উল্টে বলে, তোমার দুঃখ কষ্ট চোখে দেখা যায় না, কখনো টাকার দরকার পড়লে বলো। সাধারণত অয়নের মতো বড়লোক বাড়ির জামাইরা দামি গাড়ি চড়ে গোটা শহর ঘুরে বেড়ায় কিংবা কোনো নামি নাইট ক্লাবে গিয়ে পয়সা ওড়ায়, কিন্তু অয়নের জীবনে এসব সুখ স্বাচ্ছন্দ্য কিছুই ছিল না। থাকার মধ্যে তিনটে বিষয় ওর জীবনে ছিল। ১. লাঞ্ছনা, ২. প্রচুর লাঞ্ছনা, ৩. প্রচুর লাঞ্ছনার ওপর লাঞ্ছনা। আর হ্যাঁ, মাঝে মাঝে যখন সে দেখত কোনো রিচ হাজব্যান্ড বউকে দামি রেস্টুরেন্টে খাওয়াচ্ছে, তখন সে মনে মনে বলতো, একদিন আমারও সময় আসবে, তখন আমিও দামি স্যুটবুট পরে এরকমই দামি একটা রেস্টুরেন্টে আমার বউ শ্রীমন্তীকে নিয়ে ক্যান্ডেলাইট ডিনারে আসব। আর যখন ও আমার গলা জড়িয়ে ধরে রোমান্টিক গানের সাথে একটা ডুয়েট ডান্স করবে, তখন তো রেস্টুরেন্টে থাকা সব বড় লোকদের চোখ একেবারে ধাঁধিয়ে যাবে। ভাবতে ভাবতে ঘুমের মধ্যেই অয়ন কোলবালিশটা শক্ত করে জড়িয়ে ধরল বুকের মাঝে। আর তখনই অয়নের ফোনটা বেজে উঠল। ঘুমটা ভেঙে হন্তদন্ত হয়ে উঠে বসে অয়ন দেখল দিশা ফোন করেছে। দিশার নম্বরটা দেখা মাত্রই অয়নের মন থেকে সব রং যেন উড়ে গেল। দিশা ওর স্ত্রী শ্রীমন্তীর কাজিন। সত্যি বলতে কি, মেয়েটা কোনো সময়ে অয়নের সাথে ভালো করে কথা বলে না, সর্বক্ষণ অয়নকে নিন্দে মন্দ আর ছোট করতে ব্যস্ত থাকে। অয়ন বেজার মুখে কলটা রিসিভ করতেই ওপাশ থেকে দিশা বলল, কি হলো অয়নদা, ফোনটা তুলছিলে না কেন? সামান্য একটা কল রিসিভ করতেও এত সময় লাগিয়ে দাও তুমি? দিশার কথায় অয়ন জবাব দিল, না না দিশা, আসলে আমি। কিন্তু অয়নকে মাঝপথে থামিয়ে দিয়েই দিশা বলল, যাই হোক, আগে আমার কথাটা শোনো। আমার একটা কাজ করে দিতে হবে তোমাকে। কে জুয়েলার্সে আমার একটা নেকলেস ঠিক করতে দেওয়া ছিল। দোকানের মালিককে ফোন করে দিয়েছি, তুমি শুধু গিয়ে নেকলেসটা নিয়ে চলে আসবে, ব্যাস। দিশার কথা শেষ হতেই অয়ন বলল, কিন্তু দিশা, আমার তো সময় হবে না, আমাকে ব্যাংকে যেতে হবে। অয়নকে শেষ করতে না দিয়েই দিশা টন্ট করে উঠল, কাম অন অয়নদা, খেয়ে পড়ে বিচে তো আছো আমাদের দয়াতেই, আমাদের ফ্যামিলির টাকায়, তাই এসব অ্যাটিটিউড মার্কা কথাবার্তা আমার সামনে বলতে এসো না। এখন যা বলছি সেটা করো। গয়নার দোকানে যাও আর নেকলেসটা নিয়ে এসো। অ্যান্ড লিসেন, নেকলেসের সাথে 30,000 টাকা ফেরত দেবে দোকানদার। ওখান থেকে একটা টাকাও যদি গায়েব হয়েছে, তাহলে কিন্তু তোমার কপালে দুঃখ আছে। দিশার কথায় ভীষণ অপমানিত হয়ে অয়ন বলে উঠল, তুমি এভাবে বলছো দিশা? কেউ কি বলতে পারবে যে আমি আজ পর্যন্ত কারোর 1 পয়সা চুরি করেছি? তোমার যদি আমাকে এতই সন্দেহ, তবে কাজটা কোনো কাজের লোককে দিয়ে করিয়ে নাও। অয়নের কথায় দিশা খিলখিলিয়ে হেসে উঠল, আরে অয়নদা, এ বাড়িতে তোমার কদর কতটুকু তা কি রোজ তোমাকে মনে করিয়ে দিতে হবে? যে অপমান হতে না চাইলে যে কাজটা দিচ্ছি, চুপচাপ করে দাও, বুঝেছো? জিনিসগুলো নিয়ে 1 ঘন্টার মধ্যে সোজা আমার বাড়ি চলে এসো। নিজের বক্তব্য শেষ করে ফোন কেটে দিল দিশা। অয়নও ফোনটা হাতে ধরে ভাবছিল যেন এই মুহূর্তে সে পৃথিবীর সব থেকে অভিশপ্ত জিনিসটাকে হাতে ধরে রেখেছে। যাই হোক, নিজের ভাবনাটাকে সরিয়ে রেখে সে ফ্রেশ হয়ে এসে আলমারি খুলল। সেখানে মাত্র 2টো শার্ট প্যান্টের সেট ঝুলছে। তার মধ্যে থেকে মোটামুটি ভালো সেটটা বের করে পরে নিল অয়ন। রেডি হয়ে ঘর থেকে বেরোতেই সে দেখল তার শাশুড়ি সুরভি মল্লিক নিজের কিটি পার্টির বান্ধবীদের সাথে বসে তাস খেলছেন আর গল্প করছেন। হঠাৎই সুরভি দেবীর এক বান্ধবী নিজের জুতোর দিকে তাকিয়ে বললেন, দেখ না সুরভি, তোর বাড়িতে আসার সময় আমার জুতোটা গেল ছিঁড়ে। এতে এত চিন্তার কি আছে? তুই গল্পগুজব চালিয়ে যা না, এর মধ্যেই আমি আমার কোনো সার্ভেন্টকে দিয়ে জুতোটা মুচির কাছে পাঠিয়ে দিচ্ছি। পার্টি শেষ হতে হতে তুই তোর জুতো পেয়ে যাবি। আরে না না, তার কোনো প্রয়োজন নেই, আমার দামি জুতো আমি কোনো চাকর বাকরের হাতে দিতে চাই না। আরে যার কথা বলছি সে চাকর বাকরের থেকে একটু ওপরের স্তরে, ও তোর কাজ ঠিকঠাক করে দেবে। ঠিক সেই মুহূর্তেই অয়নকে ড্রয়িং হল দিয়ে যেতে দেখে সুরভি ডাক দিল, আরে অয়ন, একটু শোনো এদিকে, এনার জুতোটা ভালো করে মুচির কাছে নিয়ে যাও তো এখনই।
সুরভির কথা শুনে ওনার বান্ধবী বলে উঠলেন, কি বলছিস তুই সুরভি? জামাইকে দিয়ে এসব কাজ করানো কি ঠিক হবে? বান্ধবীকে থামিয়ে দিয়ে সুরভি হেসে বলে উঠলেন, আরে কোনো ব্যাপার না, এসব কাজ ও অনায়াসে করে ফেলে। আর কারোর কোনো কাজ থাকলে বলিস, অয়ন করে দেবে। সুরভির কথাগুলো শুনে অয়নের খুব খারাপ লাগলেও এসব কথা এখন ওর গা সওয়া হয়ে গেছে। খারাপ ব্যবহারে ও অভ্যস্ত হয়ে পড়েছে। আর এসব ভাবনার মাঝে হঠাৎই অয়নের মনে পড়ল আজ ওর জন্মদিন। কিন্তু এ কথা একমাত্র ওই জানে, বাকি কারোর ওর জন্মদিন নিয়ে কোনো মাথা ব্যথাই নেই। অয়ন শাশুড়ির দিকে চেয়ে বলার চেষ্টা করল, কিন্তু মা, এখন তো আমি দিশার একটা কাজে। কোনো কথা নয়, চুপচাপ কাজটা করে দাও। না চাইতেও অয়নকে রাজি হতে হয়। সুরভির বান্ধবী নিজের জুতো খুলে অয়নের হাতে দিয়ে বলেন, জুতোর এই দিকের ফিতাটা খুলে গেছে, জাস্ট এটা ঠিক করে আনলেই হবে। মন মরা দৃষ্টি নিয়ে অয়ন জুতোটা দেখল। সুরভির বাকি বান্ধবীরাও অয়নের ওপর নিজের কোনো না কোনো কাজ চাপিয়ে দিলেন। অয়নের ভালো লাগছিল না, অথচ না চাইতেও কাজগুলো তাকে করতে হবেই। জানতে হলে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএমে। লিঙ্কটি রয়েছে ডেসক্রিপশনে।